আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আর ওয়ান শট এমসিকিউ ক্লাস। আজকে আমরা আলোচনা করব বোটানির প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন। তবে কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, প্রথম প্রশ্ন কী আছে? কোষঝিল্লির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? তবে কোষঝিল্লি কাকে বলে? হ্যাঁ, কোষঝিল্লির আমরা যদি সংজ্ঞাটা জেনি, কোষঝিল্লির সংজ্ঞা কী? কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তরী স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে। আর তোমার প্রশ্নে কোষঝিল্লি নাও থাকতে পারে, কারণ এইকে প্লাজমা মেমব্রেন আবার প্লাজমালেমা আবার সেল মেমব্রেনও বলে। হ্যাঁ, সেল মেমব্রেন, যেহেতু কোষের পর্দা এই কিন্তু ওনাকে সেল মেমব্রেনও বলে বা সেল মেমব্রেন বলে। ভাই প্রোটোপ্লাজম বুঝি নাই, প্রোটোপ্লাজম কি? ধরো এটা একটা কোষ, কোষের বাইরে এই যে একটা দ্বিস্তরী পর্দা। হ্যাঁ, কোষের ভিতরে কি আছে? কোষের ভিতরে আছে, ধরলাম এখানে আছে নিউক্লিয়াস, এবং এর ভিতরে যে সাইটোপ্লাজম আছে, এই পুরোটাকেই বলে ভাই প্লাজমা, সরি বলে প্রোটোপ্লাজম, এটাকে পুরোটাকে বলে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু নিউক্লিয়াসও থাকবে এখানে, আবার সাইটোপ্লাজমও থাকবে। তো কী ভাইয়া প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম মানে কোষের ভিতরে এই যে নিউক্লিয়াস আর পুরো সাইটোপ্লাজম, এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। হ্যাঁ, তো কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তরী পর্দা, এই দেখো এটা কি? এটা দ্বিস্তরী পর্দা, এই একটা স্তর, এই একটা স্তর, দ্বিস্তরী স্থিতিস্থাপক হবে এবং বৈষম্যভেদ্য মানে দ্রাবক এর মাঝে চলাচল করতে পারবে, তবে ধ্রুব চলাচল করতে পারবে না, একে বলা হয় বৈষম্যভেদ্য। তাকে কোষঝিল্লি বলে। কোষঝিল্লির অন্য নাম কি? একে বলা হয় ভাই প্লাজমা মেমব্রেন, প্লাজমালেমা, আবার সেল মেমব্রেনও বলে। তো এখানে প্রশ্ন কি আছে? কোষঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ভেদ্য আমরা পড়ছি কি? ভেদ্য পড়ছি? আমরা ভেদ্য পড়িনি, আমরা পড়ছি বৈষম্যভেদ্য, তো এটা হবে না। ত্রিস্তরী না, আমরা পড়ছি দ্বিস্তরী, মানে এটাও হবে না। প্লাজমোডেজমাটা যুক্ত না, প্লাজমোডেজমাটা হলো একটু অনুবীক্ষণিক নালী, এটি একটি অনুবীক্ষণিক নালী। যা কোষ প্রাচীরে থাকে। প্লাজমোডেজমাটা কোথায় থাকে? প্লাজমোডেজমাটা কোষ প্রাচীরে থাকে। এখানে যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের বাইরেও একটা জড়ো আবরণ থাকে, এটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর আসলে আমরা কোষ প্রাচীর পড়াবো। শুধু একটু মনে রাখো যে প্লাজমোডেজমাটা কোষ প্রাচীরের বৈশিষ্ট্য, যা কোষ প্রাচীরে থাকে। তো কী হবে? স্থিতিস্থাপক পড়াইছি, এটা স্থিতিস্থাপক। দেখো এনে আমরা সংজ্ঞার মধ্যেই লিখছি এটা স্থিতিস্থাপক। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। নিম্নের কোন অঙ্গনটি অটোলাইসিস ঘটায়? অটোলাইসিস
আমি এর আগের ক্লাসে বলছিলাম যে বায়োলজিতে যদি আমরা কিছু টার্মিনোলজি জানি তাহলে বায়োলজিটা আমাদের জন্য অনেক ইজি হয়। অটো, অটো মানে অটো মানে বা নিজে নিজে। লাইসিস, কোনো কিছু ভাঙার প্রক্রিয়াকে বায়োলজি বলে ভাই লাইসিস। লাইসিস মানে ভাঙন। তাহলে অটোলাইসিস কি? নিজে নিজে ভাঙন। নিজে নিজে ভাঙন বলতে ভাই কী বোঝায়? আমাদের শরীরে লাইসোজোম নামে একটা অঙ্গাণু থাকে এবং এই লাইসোজোমের ভিতরে অনেকগুলো এনজাইম থাকে। এই এনজাইমগুলো এই লাইসোজোমের যে পর্দা দ্বারা ঢাকা থাকে বা আবৃত থাকে, পর্দা বা মেমব্রেন। যখন আমাদের শরীরে কোনো কোষ বৃদ্ধ হয় বা মৃত হয় তখন এখান থেকে পর্দাটা ভাঙে। পর্দা ভাঙার পর ওই মৃত বা বৃদ্ধ কোষটাকে মেরে ফেলে। কিভাবে মেরে ফেলে ভাই? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে কী হলো? লাইসোজোম এমন একটি অঙ্গাণু যে অঙ্গাণু নিজের মধ্যে নিজের কোষগুলোকেই কী করছে? ভাঙছে বা ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় খেয়ে ফেলছে। এজন্যই একে বলা হয় অটোলাইসিস। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় অটোলাইসিস এবং এই লাইসোজোমকে অটোফ্যাগিও বলা হয়। লাইসোজোমকে অটোফ্যাগি অঙ্গাণু বলে, কারণ ধরে নিজের কোষকে বা কোষীয় অঙ্গাণুকে নিজেই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খেয়ে ফেলছে। অটোফ্যাগি অঙ্গাণু বলে। আবার যখন আমাদের শরীরে ভাই খাবারের অভাব দেয় বা আমরা যখন উপবাসে থাকি তখন কি হয়? তখন এর যে মেমব্রেনটা আছে এর মেমব্রেন আপনা আপনি ফেটে যায়। তখন মৃত কোষ বা বৃদ্ধ কোষ বিবেচনা করে না, তখন ভালো কোষকেও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটি খেয়ে ফেলে। তাই একে বলা হয় সুসাইড স্কোয়াড। একে বলা হয় সুসাইড স্কোয়াড। সুসাইড মানে কি? সুসাইড মানে যে আত্মহত্যা করে। তো সুসাইড স্কোয়াড মানে কি? আত্মঘাতী স্কোয়াড। ঠিক আছে? তো কি নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটায়? পুরোটা কোন অঙ্গাণু ঘটালো ভাইয়া? লাইসোজোম। কারণ লাইসোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে, দি এনজাইমগুলো অটোলাইসিস ঘটায়। হ্যাঁ, কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সঙ্গে জড়িত? একটু আগে আলোচনা করলাম অটোফ্যাগির সঙ্গে জড়িত হবে লাইসোজোম। কারণ লাইসোজোমের মধ্যে যে অঙ্গাণু থাকে সে তার নিজের কোষকে নিজেই খেয়ে ফেলে বা নিজের কোষীয় অঙ্গাণুগুলোকে নিজেই খেয়ে ফেলে। তারপর পরের প্রশ্ন আছে, নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার গঠিত হয়? প্রাইমার বোঝার আগে আমাদের বুঝতে হবে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। সেন্ট্রাল ডগমা অফ লাইফ বা জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। জীবনের কেন্দ্রীয় প্রত্যয় কি? আমাদের যে ডিএনএ থাকে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হয় রেপ্লিকেশন। আবার ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। একে বলে ট্রান্সলেশন।
ট্রান্সলেশন, যখন রেপ্লিকেশন হয় বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ধর এটা একটা ডিএনএ, হ্যাঁ এটাকে ধরলাম লিডিং স্ট্র্যান্ড, এটাকে হলো ল্যাগিং স্ট্র্যান্ড। তো ল্যাগিং স্ট্র্যান্ড কী হবে, ল্যাগিং স্ট্র্যান্ডের যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে এই জায়গাতে প্রথমে একটা আরএনএ সূত্র এসে যুক্ত হয়, এটা একটা আরএনএ সূত্র। তো ল্যাগিং স্ট্র্যান্ডে যে আরএনএ সূত্রটা যুক্ত হলো একেই বলা হয় প্রাইমার। আরএনএ সূত্র যুক্ত হয় একে প্রাইমার বলে। তো ভাই প্রাইমার আমরা কোথায় পেলাম, প্রাইমার আমরা পেলাম রেপ্লিকেশনে। তো উত্তর হবে রেপ্লিকেশন। তারপরের প্রশ্নে আমরা আসি, শক্তি উৎপাদনের সঙ্গে জড়িত কোণাঙ্গন। শক্তি উৎপাদন প্রথমে আমরা বুঝি ভাইয়া, পৃথিবীতে সকল শক্তির উৎস কোনটা, সূর্য। সূর্য থেকে আসে সৌরশক্তি, সৌরশক্তি। সৌরশক্তিকে পাতার ক্লোরোফিল গ্রহণ করে। ক্লোরোফিল গ্রহণ করে কী করবে, সৌরশক্তিকে বিভব শক্তি বা স্থিতিশক্তিতে রূপান্তর করবে। কিসের ভিতরে, শর্করার ভিতরে। শর্করার ভিতরে, হ্যাঁ এই শর্করা আমরা কী করবো ভাইয়া, এই শর্করা আমরা খাবো। শর্করা খাওয়ার পরে আমাদের কোষ এই সরল শর্করাকে গ্রহণ করবে, গ্রহণ করার পর মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যাবে। মাইটোকন্ড্রিয়া। আমাদের কোষ মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যাবে। মাইটোকন্ড্রিয়া কী করবে, এটাকে গতিশক্তিতে রূপান্তর করবে। শর্করার ভিতরে যে বিভব শক্তি বা স্থিতিশক্তি ছিল, এই যে বিভব শক্তি বা স্থিতিশক্তি ছিল একে কী করবে, গতিশক্তিতে রূপান্তর করবে। তো ভাই এখানে কী ছিল, সৌরশক্তিকে তাহলে দেখো তো, সৌরশক্তিকে বিভব শক্তি বা স্থিতিশক্তিতে রূপান্তর করলো কে, রূপান্তর করলো কিন্তু ভাই ক্লোরোফিল। এই জন্য ক্লোরোফিলকে মনে রাখতে হবে, ক্লোরোফিল হলো শক্তি রূপান্তরের অঙ্গাণু। ক্লোরোফিল শক্তি রূপান্তরের অঙ্গাণু। আবার এটাতে শক্তি স্থিতিশক্তিতে রূপান্তর করলো, এটা কিসের মধ্যে সঞ্চয় করলো, এটা কিসের মধ্যে সঞ্চয় করলো ভাই দেখো তো, এটা শর্করার মধ্যে সঞ্চয় করলো। শর্করা, এই জন্য এটা কী বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ইংরেজি হলো শর্করা, তাই একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটা কি আসলো, হ্যাঁ এখন ঠিক আছে। এটা কী বলবে, এটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ফ্যাক্টরি আবার কি, কার্বোহাইড্রেটের মধ্যে যেসব বিভব শক্তি বা স্থিতিশক্তি ছিল, এই বিভব শক্তি বা স্থিতিশক্তিতে গতিশক্তিতে রূপান্তর করলো কোনটা, মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়া হবে শক্তি তৈরির অঙ্গাণু। কোষের মধ্যে আমরা যে শক্তি পাই তা আসে শর্করা থেকে, আর শর্করা থেকে এই গতিশক্তিতে রূপান্তর করবে কোনটা, মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়া হলো কোষের শক্তি তৈরির অঙ্গাণু। শক্তি তৈরির অঙ্গাণু ইংরেজিতে একে বলে পাওয়ার হাউস অফ আ সেল। তো পাওয়ার হাউস, ঠিক আছে।
তো শক্তি উৎপাদনের সঙ্গে জড়িত কোন অঙ্গ? শক্তি উৎপাদন বা শক্তি তৈরি, আমরা একটু আগে পড়লাম, এটা মাইটোকন্ড্রিয়া। আর যদি শক্তি রূপান্তর হইতো তাহলে সেটা হয়তো ক্লোরোপ্লাস্ট। তারপর কেরিওলিম্ফ নামে কোনটি পরিচিত? কেরিওলিম্ফ বা কেরিয়ন মানে কি? কেরিয়ন মানে ভাই নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেরিয়ন বলা হয়। তো কেরিওলিম্ফ বোঝার জন্য আমাদের নিউক্লিয়াসের গঠনটা দেখতে হবে। ধরো এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে গর্তগুলো দেখা যাচ্ছে এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র এর ভিতরে থাকবে ভাইয়া এই গোলাকার বস্তু, এটাকে বলে নিউক্লিওলাস। এখানে অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে কী থাকবে? ক্রোমাটিন তন্তু থাকবে। এবং এই নিউক্লিওলাস আর ক্রোমাটিন তন্তু একটা থকথকে জেলির মতো মাতৃকায় ভাসতে থাকবে। এই থকথকে জেলির মতো মাতৃকাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম বা কেরিওলিম্ফ। প্লাজম যখনই দেখবা তখনই বুঝবা এখানে তরল বা মাতৃকা টাইপের কিছু আছে। লিম্ফের বেলাও সেম, লিম্ফ বা প্লাজম যখনই দেখবা কোথাও আছে, কোনো শব্দের শেষে আসে, তাইলে বুঝবা এটা একটা তরল বা মাতৃকা। যেমন আমরা যখন বলি প্লাজম, হ্যাঁ, তো কী হলো নিচের কোনটি নিচের কোনটি কেরিওলিম্ফ নামে পরিচিত? কেরিওলিম্ফ নামে কোনটি পরিচিত? নিউক্লিওপ্লাজম। ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? ক্লোরোফিল অবস্থান করে ভাই? ক্লোরোপ্লাস্টের স্টোমা না, ভুল হয়েছে, থাইলাকয়েডে ক্লোরোফিল অবস্থান করে। ধরো এটা একটা ক্লোরোফিল। এই প্লেটের মতো যেগুলো দেখতেছ এতে গ্রানাম চক্রের মধ্যে থাকে থাইলাকয়েড। এই প্রতিটা সিঙ্গেল প্লেটকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভিতরেই থাকে ভাইয়া ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তো ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? থাইলাকয়েডে থাকে। কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? প্রকৃতপক্ষে কোষপ্রাচীর ভাইয়া তৈরি হয় সেলুলোজ দিয়ে। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। কারণ কোষপ্রাচীর একটা জড় প্রাচীর এবং এই প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কখনো কোষপ্রাচীর থাকে না। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং এটি সেলুলোজ দিয়ে গঠিত। ধরো এটা একটা কোষের বাইরে আমি একটু আগে পড়াইছি ভাইয়া
কোষের বাইরে আছে কি এটা, কোষের বাইরে আছে এটা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এই পুরোটার বাইরেই থাকে কোষ প্রাচীর। এই যে জড় পদার্থের প্রাচীরটা দেখতে পাইতেছ, এটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোথায় পাওয়া যায়? কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তো কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এখন কি আছে? প্রথমে সেলুলোজ, প্রায় 1 থেকে 3000 সেলুলোজ একত্রে গঠন করবে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন আবার প্রায় 100টি সেলুলোজ চেইন গঠন করবে ক্রিস্টালাইন মাইসেলি। প্রায় 20টি ক্রিস্টালাইন মাইসেলি নিয়ে গঠিত হবে মাইক্রোফাইব্রিল। প্রায় 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে গঠিত হবে ম্যাক্রোফাইব্রিল। পুরোটা তোমার নাম মনে রাখলে হবে, শুধু তোমাকে বোঝার জন্য পুরোটা বোঝালাম। তো প্রথমে কী ছিল? প্রথমে এর একদম গঠনিক উপাদানে পাইছি আমরা সেলুলোজ। ঠিক আছে ভাই, সেলুলোজ 1 থেকে 3000 সেলুলোজ একসঙ্গে গঠন করে করছে কি সেলুলোজের চেইন বা সেলুলোজ চেইন। প্রায় 100টি সেলুলোজ চেইন একসঙ্গে গঠন করছে ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন যেটা মাইসেলি পাইলাম, এই ক্রিস্টালাইন মাইসেলিকেই বলে কি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তো কী হবে? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? ক্রিস্টালাইন দেওয়া নেই, শুধু মাইসেলি দেওয়া আছে, মাইসেলি হবে। ঠিক আছে ভাইয়া। ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ড ভাঙে কোন এনজাইম? সবসময় মনে রাখবা, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ড ভাঙে হেলিকেজ এনজাইম। হাইড্রোজেনেও হ আছে, হেলিকেজেও হ আছে। এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে হাইড্রোজেন ভাঙে কোন এনজাইম? হেলিকেজ এনজাইম। হাইড্রোজেনেও হ আছে, হেলিকেজেও হ আছে। তো কী হবে ভাই? এটা হেলিকেজ এনজাইম। তারপর অ্যান্টিকোডন বহন করে কোনটি? অ্যান্টিকোডন বহন করে, এখানে আরএনএ নিয়ে তোমাকে একটু পড়াশোনা করতে হবে। আরএনএ 5 প্রকার। আরএনএ 5 প্রকার। প্রথমেই গেলাম আমরা টিআরএনএ, তারপর আছে এমআরএনএ। লিখি, প্রথমে আছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, তারপর আছে এমআরএনএ, একে বলা হয় মেসেঞ্জার আরএনএ। তারপর আছে জিআরএনএ, একে বলা হয় জেনেটিক আরএনএ। দেন আছে আমাদের জিআরএনএ, তারপর আছে হলো মাইনর আরএনএ, বা এমআইআরএনএ। আর একটা আছে ভাইয়া রাইবোজোমাল আরএনএ। আসলে আরএনএ নিয়ে বেশি পড়াশোনা করতে হয় না। তো এই যে 3টা আরএনএ আছে, এই 3টা আরএনএ নিয়ে আমাদের তেমন পড়াশোনা নাই। ঠিক আছে, আমাদের প্রধান পড়াশোনা হলো ভাই টিআরএনএ নিয়ে। তো টিআরএনএ আমরা প্রথমে আঁকি।
টিআরএনএর মধ্যে এটাকে বলা হয় এন্টিকোডন, এন্টিকোডন বাহু। তুমি শুধু মানে চিত্রটা একটু লক্ষ্য রাখো, অত বেশি ইম্পর্টেন্ট না। এন্টিকোডন বাহু, এটাকে বলে অতিরিক্ত বাহু। এটাকে বলে টি বাহু বা টিফাস, সরি এটাকে বলে টিফাস। এটাকে বলে ডিফাস। আর আমরা বলছিলাম যে ট্রান্সলেশনের সময় কি করে, আরএনএ প্রোটিন তৈরি করে। এই আরএনএ ট্রান্সলেশনের সময় কী করবে, এখানে ভাই অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এখানে অ্যামিনো অ্যাসিড, এই মাথায় করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। অ্যামিনো অ্যাসিড কী করবে, অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করবে। তো কী আছে, অ্যান্টিকোডন বাহু বহন করে কোনটায়, দেখো অ্যান্টিকোডন বাহু আমরা কোথায় পাইলাম, টিআরএনএতে পাইলাম না। তো অ্যান্টিকোডন কোথায় হবে, টিআরএনএতে হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমি যাই। একটি অ্যান্টিকোডনে কয়টি নাইট্রোজেন বেস থাকে? আসলে কোডন জিনিসটাকে, কোডন আগে বুঝতে হবে। পাশাপাশি 3টি নাইট্রোজেন বেসকে কোডন বলে। কোডন বলে নাইট্রোজেন বেস কী হয়, যেমন AUG নাইট্রোজেন বেস। এখানে অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, এই 3টি নাইট্রোজেন বেস যখন একত্রিত হবে, এই 3টি নাইট্রোজেন বেজের ওপর যে ভিত্তি করেই আসবে কি, অ্যামিনো অ্যাসিড। এই 3টি নাইট্রোজেন বেজের ওপর ভিত্তি করেই একটি অ্যামিনো অ্যাসিড আসবে। অ্যামিনো অ্যাসিড আসবে একটি। আমরা বলছিলাম যে ট্রান্সলেশনের সময় টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। টিআরএনএ অ্যামিনো অ্যাসিড কিসের ভিত্তিতে নিয়ে আসে, এই যে কোডনগুলো আছে না ভাই, এই কোডনগুলোর ভিতরে কোডনগুলোর উপর ভিত্তি করে নিয়ে আসে। তো কোডন AUG, তোমাদের জানতে হবে যে AUG যেটা কোডন আছে, এটা নিয়ে আসে মেথিওনিন। মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিড। এই মেথিওনিন নামক যখন অ্যামিনো অ্যাসিড আসে, তখনই কিন্তু ভাই কোন প্রোটিন বানানো শুরু হয় বা ট্রান্সলেশন শুরু হয়। তাই একে বলে স্টার্ট কোডন। তো AUG-কে কী বলে, স্টার্ট কোডন। এখন ধরো মেথিওনিন আসলো, মেথিওনিন আসার পরে ট্রান্সলেশনে প্রোটিন বানানো শুরু হলো। কিন্তু প্রোটিন বানানো সারা জীবন চলবে না, প্রোটিন তো থামা লাগবে নাকি, প্রোটিন মানে এক সময় থামা লাগবে। কারণ আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত প্রোটিনটা পেয়ে যাবো, তখন তো আমাদের অ্যামিনো অ্যাসিড আসা বন্ধ করতে হবে, যাতে প্রোটিন বানা থামে। তো যখন UAA, UAG, UGA এই 3টা কোডন আসবে, তখন আমাদের ট্রান্সলেশন থামবে বা অ্যামিনো অ্যাসিড আগে থামবে বা প্রোটিন সংশ্লেষণ করে থামবে। তাই এই 3টাকে বলা হয় স্টপ কোডন। AUG-কে বলা হয় স্টার্ট কোডন, আর UAA, UAG আর UGA এই 3টাকে বলা হয় স্টপ কোডন। এখন আমরা কীভাবে মনে রাখবো, দেখো AUG মানে আগুন। ধরো AUG মানে আগুন। আগুন লাগলে কি, আগুন লাগলে মনে করো কোনো কিছু একটা তাড়াতাড়ি হয়, বা তাপ পাইলে কোনো কিছু তাড়াতাড়ি হয়। এই জন্য মনে রাখবা AUG মানে আগুন। কোনো কিছু তুমি আগুন লাগাই দিছো, এই জন্য কাজটি তাড়াতাড়ি হয়েছে। তো AUG মেথিওনিন আনে, মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিড আনে, এবং এটাকে বলা হয় স্টার্ট কোডন। ঠিক আছে, অ্যান্ড কোডনের বিপরীতকেই বলা হয় অ্যান্টিকোডন। যেমন অ্যাডিনিনের বিপরীতে থাকে থায়ামিন, আবার গুয়ানিনের বিপরীতে থাকে সাইটোসিন। ঠিক আছে, এখন ধরো UAA এর অ্যান্টিকোডন কী হবে, ইউরাসিলের বিপরীতে থাকে অ্যাডিনিন। ঠিক আছে, আবার অ্যাডিনিনের বিপরীতে থাকে ইউরাসিল। তো কি UAA এর অ্যান্টিকোডন কী হলো, AEU হলো। দেখো এখানেও আছে 3টা অক্ষর বা 3টে লেটার, এখানে আছে 3টি লেটার।
অতএব অ্যান্টিকোডনে কতটি নাইট্রোজেন বেস থাকে? আর সবগুলো কি, এটা একটা নাইট্রোজেন বেস, এটা একটা নাইট্রোজেন বেস, সবগুলো যেহেতু নাইট্রোজেন বেস, লেটারগুলো এক একটা নাইট্রোজেন বেস। তো কী হবে, একটি অ্যান্টিকোডনে কতটি নাইট্রোজেন বেস থাকে? 3টে। উত্তর হবে 3টে। আমরা পরের কোশ্চেনে আসি। এন্ডোসিম্বায়ন বলা হয় কোনটিকে? হ্যাঁ, আমাদের প্রথমে আবার টার্মিনোলজি জানতে হবে। এর আগের দিনও পড়াইছিলাম আমি। এন্ডো মানে ভিতরে, আর এক্সো বা একটো এগুলো মানে ভাই বাইরে। সিম্বায়ন বলতে এখানে সিম্বায়োসিস আগে জানতে হবে। সিম্বায়োসিস কি? যদি কোনো দুইটি প্রাণী একত্রে বসবাস করে এবং পরস্পর দ্বারা উপকৃত হয়, পরস্পর দ্বারা উপকৃত হয়, তবে এই প্রক্রিয়াটাকে বলা হয় সিম্বায়োসিস। যেমন আমরা হাইড্রাতে যখন পড়বো যে হাইড্রার ভিতরে কিছু ভাই শৈবাল থাকে। এই শৈবাল কী করে? শৈবাল এর ভিতরে যেটা খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্যটা তৈরি করে, ওই খাদ্যই আবার হাইড্রাকে দেয়, হাইড্রা সেটা গ্রহণ করে। আবার হাইড্রা এর ভিতরে যেটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে, বা যে রেচনের ফলে যেসব নাইট্রোজেনাস বজ্র তৈরি হয়, সেই নাইট্রোজেনাস বজ্র থেকে ওই যে শৈবালটা আছে, ওই শৈবাল তার নাইট্রোজেনের চাহিদা পূরণ করে বা আমিষের চাহিদা পূরণ করে। এভাবে দেখা যায় যে দুটা প্রাণী পরস্পর দ্বারা বা দুইটা জীবী পরস্পর দ্বারা কী হচ্ছে, উপকৃত হচ্ছে। একে বলা হয় সিম্বায়োসিস। ঠিক আছে? তো ধারণা করা হয় কোষ থিওরিতে যে যখন আদিকোষ থাকার সময় দুইটা ব্যাকটেরিয়া ছিল। এই একটা ধরো ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া করতে পারতো শাসনিক ব্যাকটেরিয়া। আর একটা ব্যাকটেরিয়া ছিল, এই ব্যাকটেরিয়া করতে পারতো সালোক সংশ্লেষণ। তো এক সময় এই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া কোষের ভিতরে ঢোকে, আবার এই শাসনিক ব্যাকটেরিয়া কোষের ভিতরে ঢোকে এবং পরস্পরের দ্বারা উপকৃত হয়, এবং এটি এক সময়ে রূপান্তরিত হয় মাইটোকন্ড্রিয়ায়। এবং এই যে সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া, এক সময় তৈরি হয় ক্লোরোপ্লাস্টে। তো কী হলো, এগুলো এক সময় ছিল ব্যাকটেরিয়া, এগুলো এক সময় ছিল ব্যাকটেরিয়া, কিন্তু এগুলো সিম্বায়োসিস প্রক্রিয়ায় কোষের মাঝখানে ঢোকে। কোষের ভিতরে ঢোকার পর এগুলো একদম কোষের সঙ্গে একদম চিরস্থায়ী হয়ে যায় এবং একসময় এরা সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে পরিণত হয়ে যায়, কোষের একদম অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এই জন্য এগুলোকে বলা হয় সিম্বায়ন। এটা মনে করার অনেক কারণ আছে যে এটা একসময় ব্যাকটেরিয়া, মাইটোকন্ড্রিয়া একসময় ব্যাকটেরিয়া ছিল, ক্লোরোপ্লাস্ট একসময় ব্যাকটেরিয়া ছিল। কারণ এই যে মাইটোকন্ড্রিয়া, এদের নিজস্ব রাইবোজোম আছে, আবার নিজস্ব ডিএনএও আছে। যদিও এরা আদিকোষী, নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম এবং নিজস্ব ডিএনএ কাদের থাকে, অবশ্যই একটা পৃথক একটা জীবেরই থাকে বা একটা ব্যাকটেরিয়ারই থাকে। তো কি এই জন্য ধারণা করা হয় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এক সময় ব্যাকটেরিয়া ছিল,
যেগুলো সিম্বায়োসিস প্রক্রিয়ায় আমাদের কোষের ভিতরে ঢোকে এবং কোষের চিরস্থায়ী সদস্য হয়ে যায়। তো এন্ডোসিম্বাইন অঙ্গাণু কোনগুলো? এন্ডোসিম্বাইন অঙ্গাণু হলো 1 নম্বর মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া, 2 নম্বর হলো ক্লোরোপ্লাস্ট। এগুলোকে বলা হয় এন্ডোসিম্বায়ন। এন্ডো মানে ভিতরে, সিম্বায়ন মানে সিম্বায়োসিস প্রক্রিয়া যেটা ঢুকছে, এন্ডো। এগুলোকে বলা হয় এন্ডোসিম্বায়ন অঙ্গাণু। তাহলে এন্ডোসিম্বায়ন অঙ্গাণু কী আছে? এই যেখানে মাইটোকন্ড্রিয়া আছে, এখানে যদি ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে ক্লোরোপ্লাস্ট হয়তো এন্ডোসিম্বায়ন অঙ্গাণু। হ্যাঁ, নিচের কোন নাইট্রোজেন বেস শুধুমাত্র রাইবোজোমের সাথে যুক্ত হতে পারে? এটা মুখস্থ হবে, এটা হলো ইউরাসিল। পরের কোশ্চেনে আছে ডিএনএ টেমপ্লেট সূত্রকের অনুক্রমে জিসিএটি হতে উৎপন্ন এমআরএনএ এর বেজ অনুক্রম কী হবে? এমআরএনএ এর বেজ অনুক্রম আমাদের প্রথমে বুঝতে হবে ভাইয়া, নাইট্রোজেন বেস কত প্রকার? নাইট্রোজেন বেস 2 প্রকার। নাইট্রোজেন বেস 2 প্রকার, একটা হলো পিউরিন, পিউরিনে পাওয়া যায় হলো অ্যাডিনিন এবং গুয়ানিনকে, আর পাইরিমিডিন। পাইরিমিডিনে পাওয়া যায় সাইটোসিন, তারপর ইউরাসিল, থায়ামিন, এদের টিতে থায়ামিন। হ্যাঁ, এখন দেখো এর মাঝে ডিএনএতে ইউরাসিল থাকে না, ইউরাসিল থাকে না, এবং আরএনএতে থায়ামিন থাকে না। তো আমরা ভাইয়া কীভাবে মনে রাখবো? মনে রাখবো ঢাকাতে ইউনিভার্সিটি নেই, ঢাকাতে ইউনিভার্সিটি নেই। ঢাকাতে অবশ্যই একটা ইউনিভার্সিটি আছে, ধরলাম ঢাকাতে ইউনিভার্সিটি নেই। আবার রমনাতেও একটা কিন্তু থানা আছে, রমনা থানা নামে একটা থানা আছে, তো রমনাতেও কোনো থানা নেই, রমনাতে থানা নেই। রমনাতে ভাইয়া কি? রমনাতে আরএনএ, আরএনএতে থায়ামিন নাই, এবং ডিএনএ দিয়ে কী হবে? ঢাকাতে হবে ডিএনএ, ডিএনএতে ইউরাসিল নাই। ঠিক আছে, তো এই পিউরিন আর পাইরিমিডিন পরস্পরের সঙ্গে ভাইয়া বন্ধন দ্বারা, হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। পিউরিনের মধ্যে যেমন অ্যাডিনিন, অ্যাডিনিন থাইমিনের সঙ্গে যুক্ত থাকে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা। এটা কোথায় থাকে? এটা থাকে ডিএনএর বেলায়। আবার আরএনএর বেলায় অ্যাডিনিন 2টা বন্ধন দ্বারা ইউরাসিলের সঙ্গে থাকে। তারপরে আছে গুয়ানিন, সবসময় 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। তাহলে কী হবে? এখানে আছে জিসিএটি, এটা ভাইয়া ডিএনএ। আমাদের এটার বের করতে হবে আরএনএ। আরএনএ অনুক্রম কী হবে? জি এর বদলে অবশ্যই হবে সি, জি এর বদলে সি, পড়াইলাম আমি, জি এর বদলে হবে সি। তারপর সি এর বদলে কী হবে? সি এর বদলে হবে জি। আবার যেহেতু এটা আরএনএ, আরএনএতে কী হবে? এই যে আরএনএতে অ্যাডিনিনের বদলে তৈরি হবে ইউরাসিল, তো এর বদলে তৈরি হবে ইউ। আবার টি, যেহেতু এটা ডিএনএতেই আছে টি, যদি এটা আরএনএ হইতো তাহলে কিন্তু টির বদলে কী থাকতো? টির বদলে ডিএনএতে আছে টি, যদি এটা আরএনএ হইতো, আরএনএ হলে এখানে ইউ থাকতো। যেহেতু পুরোটা হলো একটা ডিএনএতে ইউ থাকবে না, অতএব এখানে কী ছিল? টি ছিল। আর টি এর বদলে কী থাকবে ভাইয়া? দেখো টি এর বদলে এখানে থাকবে এ। তাহলে উত্তর কী হবে? সিজিইউএ। সিজিইউএ কোথায় আছে? এই তো সিজিইউএ। আশা করি বুঝতে পারছো। আমরা পরের কোশ্চেনে যাই। গ্লাইকোক্যালিজ গঠিত হয় কোন উপাদান দ্বারা? আসলে কোষঝিল্লিতে বা প্লাজমা লেমাতে এক ধরনের চিনির স্তর থাকে ভাইয়া, বুঝছো? এক ধরনের চিনির স্তর থাকে।
একটি চিনির স্তর থাকে, একে গ্লাইকোক্যালিক্স বলে। একে গ্লাইকোক্যালিক্স বলে। গ্লাইকোক্যালিক্সে প্রায় দুইটা থাকে, একটা হলো লিপোপ্রোটিন। এই গ্লাইকোক্যালিক্স দুইটা উপাদান দ্বারা গঠিত। একটা হলো ভাইয়া গ্লাইকোলিপিড, আর একটা হলো ভাইয়া গ্লাইকোপ্রোটিন। তো ভাই প্রথমে বলি গ্লাইকোক্যালিক্স কি। গ্লাইকোক্যালিক্স হলো প্লাজমার মধ্যে এক ধরনের চিনির স্তর থাকে, এই চিনির স্তরটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সের গাঠনিক উপাদানে আমরা দুইটা জিনিস পাই, একটা হলো গ্লাইকোলিপিড আর একটা হলো গ্লাইকোপ্রোটিন। তাহলে এখানে কী বলছে, গ্লাইকোক্যালিক্স গঠিত হয় কোন উপাদান দিয়ে? গ্লাইকোক্যালিক্স গঠিত হয় গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে। আমরা পরের কোশ্চেনে আসি। নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে? মাকুতন্ত্র ধরলাম এটা একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সাইডেই ভাই, বুঝছো, নিউক্লিয়াসের সাইডেই একটা অঙ্গাণু থাকে, সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে। এর মধ্যে এটাকে বলে সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এই যে তরল বা মাতৃকাটা দেখছিস, একে বলে সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, আর পুরোটাকেই বলে সেন্ট্রোসোম। তাহলে সেন্ট্রোসোম কোনটা? সেন্ট্রিওল ও সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার ইজ ইকুয়াল টু সেন্ট্রোসোম। হ্যাঁ, কোষ বিভাজনের সময় হয় কি ভাই, কোষ বিভাজনের সময় এটা নিউক্লিয়াসের দুই দিকে যায়। এখানে সেন্ট্রিওল এখানে একটা যাবে, এখানে একটা যাবে, যাওয়ার পরে দুই পাশে যাওয়ার পরে অ্যাস্টার রে গঠন করবে। এরা অ্যাস্টার রে গঠন করার পর এরা মাকুতন্ত্র গঠন করবে। ঠিক আছে, তাহলে নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে? অবশ্যই সেন্ট্রিওল। পরের কোশ্চেনে আসি। নিউক্লিয়াসের উপাদান কোনটি? নিউক্লিয়াসের উপাদান আমরা পড়াইছিলাম একটু আগে, যখন আমরা নিউক্লিয়াসের গঠন দেখছি তখন আমরা নিউক্লিয়াসে কিছু সুতার মতো অঙ্গাণু পাইছিলাম, ওটাকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, লাইসোজোম না, এটা একটা অবশ্যই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, পৃথক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সেন্ট্রোজোম একটু আগে আমরা আলোচনা করলাম। রাইবোজোম একটা অঙ্গাণু যেটা প্রোটিন তৈরি করে, অতএব এটাও হবে না, হবে কোনটা? ক্রোমোজোম। পরের কোশ্চেনে আসি। ডিএনএ যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে অংশ নেয় তাকে কি বলে? ডিএনএর ক্ষুদ্রতম অংশ ভাই, ডিএনএর ক্ষুদ্রতম অংশকে বলা হয় জিন। ক্ষুদ্রতম অংশকে জিন বলে। এই জিনই আমাদের শরীরের সকল তথ্য বহন করে। ঠিক আছে, তো এই জিনের কিছু একক আছে, যেমন জিনের কাজের একক, সিস্ট্রন। দেন জিনের মিউটেশনের একক। এই জিনটা মিউটেশন হতে পারে। মিউটেশন কি? জিনের মধ্যে যদি হঠাৎ এবং স্থায়ী কোনো পরিবর্তন হয় তখন তাকে মিউটেশন বলে। প্রয়োজন নেই, শুধু জানাই রাখলাম। জিনের মিউটেশনের একক হলো মিউটন। আমি বলছিলাম যে ভাই ডিএনএ কি? ডিএনএ রেপ্লিকেশন করতে পারে, মানে নিজের মতো আরেকটা ডিএনএ তৈরি করতে পারে। যেহেতু ডিএনএর মাঝখানে জিন থাকে তাহলে অবশ্যই জিনও রেপ্লিকেশন করতে পারে। এই জিনের রেপ্লিকেশনের একক কি? জিনের রেপ্লিকেশনের একক রেপ্লিকন। একটু কীভাবে আপাতত জানলে হবে।
তো এখানে কী ছিল, ডিএনএ রিকম্বিনেশনে অংশ, ডিএনএ যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশন অংশ নিতে কী হবে, রেপ্লিকন হবে, রেপ্লিকন বা একে অবশ্য রেকনও বলা হয়। অবশ্যই কী হবে, রেকন। এটা ছিল এটা সিস্টন কিন্তু কাজের একক, মিউটন কি, মিউটন হলো মিউটেশনের একক। হ্যাঁ, সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন কে, সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন হলো স্ট্রাসবুর্জার। মুখস্থ ভাই, মোটামুটি ইম্পর্টেন্ট, মনে রাখিও। সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করে কে, স্ট্রাসবুর্জার। তারপর স্টপ কোডন, আমি একটু আগে পড়েছিলাম ভাই, স্টপ কোডন কি, স্টপ কোডন ছিল UGA, ঠিক আছে, এগুলো ছিল স্টপ কোডন। এগুলো যদি আসে তাহলে কি প্রোটিন বানানো বন্ধ হয়। আর একটা ছিল ভাইয়া স্টার্ট কোডন। এই স্টার্ট কোডনের সময় কি হয়, প্রোটিন বানানো শুরু হয়। স্টার্ট কোডন সমান AUG মানে কি, AUG মানে আগুন। যখন কোনো আগুন লাগে তখন ওটা কাজটা তাড়াতাড়ি হয় বা শুরু হয়, এই জন্য এটা কী হলো AUGতে আগুন, সুতরাং AUG হলো স্টার্ট কোডন। এখানে দেখো এই দুটো স্টপ কোডন ঠিক আছে, কিন্তু এইখানে যেটা AUG আছে এটা তো ভাইয়া কি স্টার্ট কোডন, এটা অবশ্যই হবে না। তাহলে কী হবে, 1 ও 2, 3 নম্বর হবে না। পরের কোশ্চেনে আসি। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলো কি হয়, পাশে ব্যাপ্ত হয়, অক্ষ বরাবর ঘুরতে পারে এবং 2 স্তরের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। এটা 2 স্তর হয়তো না ভাই, এটা শুধু একটি স্তর হইতো, অতএব এটা হবে না। তো কী হবে, 1 ও 2। আমরা পরের কোশ্চেনে আসি। কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান, আমরা একটু আগে যখন আমরা ক্লোরোপ্লাস্ট পড়ছিলাম, ধরো এটা একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা এই যে বলছিলাম প্লেটের বা থালার মতো কিছু অংশ, এই থালার মতো অংশগুলোকে বলে ভাইয়া কে, থাইলাকয়েড। পুঁতিটাকেই বলা হয় থাইলাকয়েড। পুঁতিটাকেই বলে থাইলাকয়েড। কিন্তু অনেকগুলো থাইলাকয়েড যখন একসঙ্গে থাকবে তখন এটাকে বলা হয় গ্রানাম। এর মধ্যে যেটা মাতৃকা থাকবে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যেটা মাতৃকা থাকবে, ওই মাতৃকাকে বলা হয় স্ট্রোমা। এবং এই যে নালী দেখতেছো এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তো কী হলো, একটি ক্লোরোপ্লাস্টে যে প্লেটের মতো অংশ থাকে সেটাকে বলা হয় থাইলাকয়েড। অনেকগুলো থাইলাকয়েড একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে গ্রানাম। আর একটা মাতৃকার মধ্যে পুরোটা থাকে, ওই মাতৃকাটাকে বলা হয় স্ট্রোমা। এবং যে নালীর মাধ্যমে একটি গ্রানাম অন্য একটি গ্রানামের সঙ্গে যুক্ত থাকে তাহলে বলা হয়, তাকে কী বলা হয়, স্ট্রোমা ল্যামেলি। তো গ্রানাম কোন অঙ্গনেতে পাওয়া যায়, পুরোটা কী ছিল, আমরা পুরোটা কী পড়তেছি, আমরা পুরোটা পড়তেছি ক্লোরোপ্লাস্ট। তো পুরোটা কী হবে, গ্রানাম পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে। আরএনএ তৈরির প্রক্রিয়া, আমি সেন্ট্রাল ডগমা অফ লাইফে বলছিলাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া হলো রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হলো ভাইয়া ট্রান্সলেশন। তো আরএনএ তৈরির প্রক্রিয়া কী হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আর আরএনএ তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। এটা হলো ট্রান্সলেশন কি, প্রোটিন তৈরির প্রক্রিয়া। আর রেপ্লিকেশন কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া, আমরা পরের কোশ্চেনে আসি। রাইবোজোমের উপ-এককগুলো কী কী, 80S রাইবোজোমের উপ-এককগুলো কী কী। রাইবোজোম ভাইয়া 2 প্রকার, প্রধানত 2 প্রকার, আর অনেকগুলো আছে ভাগ, তবে প্রধানত 2 প্রকার। একটা হলো 80S, এটি সাধারণত প্রকৃত কোষে থাকে। আর 70S, এটি প্রধানত অপ্রকৃত কোষে থাকে। ঠিক আছে, সরি 70S না 60S।
সরি না, এটা ভাইয়া ছিল 70s আর 80s। 80s এর মধ্যে ভাইয়া থাকে কোনটা? 80s এর মধ্যে থাকে 50s, সরি 50s এখানে থাকে, 80s এর মধ্যে থাকে ভাইয়া 60s প্লাস 40s, আর 70s এর মধ্যে থাকে ভাইয়া 50s প্লাস 30s। এখন তুমি বলতে পারো ভাই দেখেন 60 প্লাস 40 তো 100 হয়, আবার 50 প্লাস 30 তো ভাই 80 হয়, কিন্তু আপনি দিয়েছেন 70s আবার 80s। আসলে ভাইয়া এটাকে যোগ মানে হুবহু পাটিগণিতা যোগে বোঝায় না, এসতে ভাই ভেদ হৃদভাগ দেবো, বুঝছো? ভেদ এটাকে কোন বলা হয়? যেমন তুমি যদি 80s রাইবোজোমটাকে নেওয়ার পর কোনো সেন্ট্রিফিউগাল মেশিনে তুমি খুব জোরে ঘোরাও, তাহলে এটা সেন্ট্রিফিউজ বা তলানি পড়ার ভাই হার হবে 80s 80। আর যদি তুমি 70s রাইবোজোমকে নাও আর এটাকে আবার কোনো সেন্ট্রিফিউগাল মেশিনে ধরে ঘোরাও, তাহলে এটার মানে তলানি বা সেন্ট্রিফিউজ হওয়ার বা হার হলো 70। এর মাঝখানে দুটো ইউনিট পাওয়া যায় 50s আর 30s। এই দুটো ইউনিটকে যদি আবার তুমি পৃথক পৃথকভাবে সেন্ট্রিফিউজ বা তলানি করো, তাহলে এর যেটা তলানি পড়ার হার এটা হলো 50 আর এর তলানি পড়ার হার হলো 30। এই তলানি পড়ার হারের উপর ভিত্তি করে এদের নাম দেওয়া হয়েছে 50s এবং 30s। সেমভাবে 80s এর যে রাইবোজোমটা ছিল এর মাঝখানে যেটা যে দুইটা সেগমেন্ট বা অংশ ছিল, ওই দুটো সেগমেন্ট বা অংশ যদি পৃথক পৃথকভাবে নিয়ে আমরা সেন্ট্রিফিউজ বা তলানিকরণ করি, তাহলে সেন্ট্রিফিউজ হওয়ার হার এখানে 80, এখানে 60, সরি এখানে 60, এখানে 40। তাহলে কী ছিল 80s এর মধ্যে আমরা পাইছি কত 60s আর 40s, তাহলে উত্তর হবে 60s আর 40s। পরের কোশ্চেন, কোন জেনেটিক কোডটি ট্রান্সলেশন বন্ধের সংকেত প্রদান করে? আমরা এর একটু আগে পড়াইছিলাম ট্রান্সলেশন বন্ধের সংকেত প্রদান করে হলো স্টপ কোডন। স্টপ কোডনের মধ্যে ছিল UAA, UAG, UGA। দেখো তো এখানে কোনটা আছে? UAA আছে, তাহলে এটা হবে উত্তর। পরের কোশ্চেনে আসি, নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়? আমরা বলছিলাম এন্ডোসিম্বায়ন। এন্ডোসিম্বায়ন অঙ্গ হলো দুইটা, এন্ডোসিম্বায়ন অঙ্গন হলো দুইটা। এন্ডোসিম্বায়ন অঙ্গ হলো দুইটা, এক নম্বর হলো মাইটোকন্ড্রিয়া, দুই নম্বর হলো ক্লোরোপ্লাস্ট। এন্ডোসিম্বায়ন এই দুটো অঙ্গনে একসময় ব্যাকটেরিয়া ছিল, সিম্বায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ঢুকছে। আর ব্যাকটেরিয়া কী জানি? ব্যাকটেরিয়া হলো আদিকোষী। ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী, তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও আদিকোষের বৈশিষ্ট্য থাকবে। আদিকোষের দুইটা বৈশিষ্ট্য এখানে আছে, যেমন এদের বৃত্তাকার ডিএনএ, এদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকে। যেহেতু মানে আমরা দেখা যায় যে কোনো একটা জীবের মধ্যে ডিএনএ থাকে বা কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে, কিন্তু এগুলো কি ছিল? এগুলো ছিল এক সময় পৃথক পৃথক ব্যাকটেরিয়া। যেহেতু এগুলো পৃথক পৃথক ব্যাকটেরিয়া ছিল, অতএব এদের মধ্যেও এদের নিজস্ব বৃত্তাকার ডিএনএ ছিল। ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী, তাই এদের ডিএনএ হবে বৃত্তাকার। আর আমরা যেহেতু উন্নত বা প্রকৃতকোষী, তাহলে আমাদের ডিএনএ কী হবে? আমাদের ডিএনএ হবে কিন্তু ভাই দ্বিসূত্রক। এদের বৃত্তাকার ডিএনএ ছিল এবং এদের 70s রাইবোজোম থাকে। যেহেতু এরা একসময় আদিকোষে ব্যাকটেরিয়া ছিল, তাহলে এদের মধ্যে নিজস্ব রাইবোজোম থাকবে। কারণ আমরা জানি প্রতিটা জীবেরই যারা প্রোটিন তৈরি করতে পারে ওদের নিজস্ব রাইবোজোম থাকে এবং নিজস্ব ডিএনএ থাকে। প্রতিটা জীবের জন্যই প্রোটিন তৈরি করা অত্যাবশ্যকীয়, এই জন্য এদের 70s রাইবোজোম থাকবে এবং নিজস্ব বৃত্তাকার ডিএনএ থাকবে যদি এরা আদিকোষী হয়। যেহেতু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট একসময় আদিকোষী জীব ছিল বা ব্যাকটেরিয়া ছিল, তাই এদের মাঝখানে এখনও 70s রাইবোজোম এবং
বৃত্তাকার ডিএনএ বিদ্যমান। তো নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ বিদ্যমান? মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া হবে। যদি এখানে ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে ক্লোরোপ্লাস্ট হইতো। পরের প্রশ্ন, লাইসোজোম কে আবিষ্কার করেন? মুখস্থ ভাই, লাইসোজোম আবিষ্কার করেন ক্রিশ্চিয়ান দি ডুভে। আদিকোষী জীব কোনটি? আদিকোষী জীব ভাইয়া মাইকোপ্লাজমা। আদিকোষী জীব কোনটা? যেসব জীবের কী করে, যেসব জীবের জেনেটিক বস্তু বা ক্রোমোজোম বা আরএনএ কোনো অঙ্গাণু দ্বারা আবদ্ধ থাকে না বা কোনো পর্দা দ্বারা আবদ্ধ থাকে না, ডিরেক্ট সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সেগুলোকে বলা হয় আদিকোষী। ঠিক আছে, আদিকোষীর অন্যতম বৈশিষ্ট্য হলো, একটু আগে পড়াইলাম যে এদের ডিএনএ হবে বৃত্তাকার, আর এদের মধ্যে যে রাইবোজোম থাকবে এই রাইবোজোমটা হবে 70S। কিন্তু প্রকৃত কোষের মধ্যে যেটা রাইবোজোম থাকে সে রাইবোজোম হবে 80S। এবং এদের যে কি বলি ডিএনএতে থাকে এই ডিএনএটাকে হবে কি দ্বিসূত্রক। তো আদিকোষী জীব কোনটা? মাইক্রোপ্লাজমা। হ্যাঁ দেখো, উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি কী? দেখো এই অঙ্গাণুটি কী? এই অঙ্গাণুটি অবশ্যই একটা কি, এগুলো হলো কি, এগুলো হলো থাইলাকয়েড, পুরোটা হলো গ্রানাম, এই যে হলো স্ট্রোমা, স্ট্রোমার তারপর এখানে কি এগুলোকে কী বলছিলাম? এগুলোকে বলছিলাম হলো স্ট্রোমা ল্যামেলি। তাহলে এটা কী হবে? এটা হবে ক্লোরোপ্লাস্ট। এখানে সম্ভবত আরও একটা ছিল, ওটা এটা দিলাম প্রথম, ওটা আঁকি। ধরে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ায় দেখো ভাই, যে ভাঁজ দেখতেছো না, ভাঁজগুলোকে বলে ক্রিস্টি। এবং ক্রিস্টির মাঝে এই যে বৃত্তাকার গোল গোল অংশগুলো দেখতেছো এগুলো হলো অক্সিজোম বা অক্সিজোম। এগুলোর মধ্যে অনেকগুলো এনজাইম থাকে যা আমাদের শ্বসনের সময় সাহায্য করে। তো প্রথম অঙ্গাণুটি কী ছিল? প্রথম অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। উদ্দীপকে অঙ্গাণু দুইটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ। হ্যাঁ, দুটোই দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ। এখানে দ্বিস্তরী ঝিল্লিটা দেখা যাচ্ছে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে দ্বিস্তরী ঝিল্লি থাকে এটা বাইরের স্তর, আর ভিতরের ঝিল্লিটাই ভিতরের দিকে ভাঁজ। এই ভাঁজ হওয়া ঝিল্লিটাকে বলা হয় ক্রিস্টি। তো অবশ্যই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট দুটোই দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ। দুটার মধ্যেই এডিপিকে এটিপিতে রূপান্তর করে। হ্যাঁ, দুটোই এডিপিকে এটিপিতে রূপান্তর করে, কারণ দুটোই শক্তি নিয়ে ডিল করে, তাই দুটোই এডিপিকে এটিপিতে রূপান্তর করবে। সকল জীবের মধ্যে বিদ্যমান। অবশ্যই সকল জীবের মধ্যে এটা ভাই বিদ্যমান হবে না। আমরা কি খাদ্য তৈরি করতে পারি? প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না। অতএব প্রাণীকোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট কিসের জন্য ব্যবহৃত হয়? ক্লোরোপ্লাস্ট ব্যবহার হয় সৌরশক্তির মাধ্যমে শর্করা তৈরি বা খাদ্য তৈরির জন্য। প্রাণীকোষ যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, অতএব প্রাণীকোষে ক্লোরোপ্লাস্টও থাকে না। প্রাণীকোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। ঠিক আছে। আর উদ্ভিদ হোক প্রাণী হোক সকল কোষকেই তো চলার জন্য শক্তি দিতে হবে নাকি? এই শক্তি আমরা কিসের মাধ্যমে দেব? এই শক্তি আমরা দেবো ভাইয়া মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে। কারণ মাইটোকন্ড্রিয়া কী ছিল? আমাদের শক্তি পাওয়ার হচ্ছিল। তাই সকল কোষের মাধ্যমে দুটো থাকবে না। প্রাণী কোষে অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে না, তবে প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষের মধ্যেই কী থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে। অতএব কোনটি উত্তর হবে? উত্তর হবে ভাইয়া ক। পরে একটু আগেই আমরা এই পুরো গঠনটা আলোচনা করছি। গঠনটা কী ছিল? এটা ছিল ভাইয়া একটা টিআরএনএ। আবার সমস্যা করতেছে। হ্যাঁ, এটা কি ছিল? এটা ছিল একটা টিআরএনএ। টিআরএনএর এটাকে বলা হয় টি ফাঁস। ডানের যেটা ফাঁস, ওই ডানের ফাঁসটাকে বলা হবে টি ফাঁস। এটাকে বলে ডি ফাঁস। একটু আগেই তোমাদের পড়াইছি। এটাকে বলে এন্টিকোডন বাহু। আর আমরা বলছিলাম কি এমিনো অ্যাসিড নিয়ে এসে কোথায়? এমিনো অ্যাসিড নিয়ে এসে এই জায়গাতে এমিনো অ্যাসিড নিয়ে এসে। ঠিক আছে, এটা হলো
অ্যামিনো অ্যাসিড। অতএব পি চিহ্নটি অংশটির নাম কি? এই যে পি চিহ্নটি অংশটির নাম হলো টি ফাস। পি চিহ্নটি অংশটির নাম কি ছিল? পি চিহ্নিত অংশটির নাম হলো টি লুপ বা ফাস। আবার লুপ দেখে ভয় পেবে না, ফাঁসের ইংরেজি লুপ, ফাঁসকে লুপ বলা হয়। আমরা পরের কোশ্চেনে আসি। চিত্রের উপাদানটির বৈশিষ্ট্য হলো, চিত্রের উপাদানের বৈশিষ্ট্য কি? এটা কি ছিল? একটা আরএনএ। এর প্রকারভেদ নাই। একটু আগে আমরা পড়ছিলাম কি আরএনএ 5 প্রকার, তো প্রথমটাই ভুল। কী হবে? 2 আর 3। এটি দেখতে লবঙ্গ পাতার মতো, ঠিকই আছে। ওটা একে দেখতে লবঙ্গ পাতার মতো, তাই একে বলা হয় কি জানো? একে বলা হয় ক্লোভার লিফ, ক্লোভার লিফ বা লবঙ্গ পাতা। ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের জন্য কোড বহন করে। অবশ্যই ডিএনএ হতে প্রোটিন সংশ্লেষণের জন্য কোড বহন করবে। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে ভাই, কারণ নিউক্লিয়াস কোষের সকল ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করবে। কোষের সকল ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন কি আছে ভাই? উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোথায়, কোনটি? উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ছিল ভাইয়া কোনটা? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ছিল ভাইয়া গোলজি বডি। আসলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, যদি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি থাকে, প্রকৃতপক্ষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হলো কার্বোহাইড্রেট তৈরি হয়, কারণ প্রকৃতপক্ষে কার্বোহাইড্রেট তৈরি হয় ক্লোরোপ্লাস্টে। তাই একে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরির কারখানা বলে। কিন্তু তোমাদের বইয়ে ভাই এটাও লেখা আছে যে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি হলো গোলজি বডি। তবে ডিরেক্ট যদি বলে কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তাহলে ওটা গোলজি বস্তু হবে। গোলজি বডি বা গোলজি বস্তু, কারণ এখানেও কার্বোহাইড্রেট তৈরির অনেক প্রক্রিয়া হয় বা ইভেন কার্বোহাইড্রেট তৈরিও হয়। তো আমরা জানি সূর্যালোকের সাহায্যে কার্বোহাইড্রেট তৈরি করে কার্বোহাইড্রেট তৈরি করে ভাইয়া ক্লোরোপ্লাস্ট। এই জন্যে তোমার বই এটা লেখা আছে যে কার্বোহাইড্রেট তৈরির কারখানা, বাংলাতে লেখা আছে ক্লোরোপ্লাস্টের বেলায় কার্বোহাইড্রেট তৈরির কারখানা। তবে আবার যখন গোলজি বস্তু আলোচনা করা হয়েছে তখন আবার ডিরেক্ট আবার লিখছে যে একে বলা হয় গোলজি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এই জায়গাটা একটু কনফিউজিং মনে রাখিও। যদি ডিরেক্ট বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তাহলে অবশ্যই গোলজি বস্তু দেওয়ার চেষ্টা করবা, আর যদি বলে কার্বোহাইড্রেট তৈরির কারখানা তাহলে ভাইয়া তৈরি করবা দাগাবা হলো ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ দেখো উপরে এর মান কোনটি? এস দ্বারা আমি বলছি ভাই ভেদভাগ ধ্রুবক। এটাকে এটা এস কিসের বেলায় ব্যবহার করা হয়? এস ব্যবহার করা হয় কোনো কিছুকে আমরা যখন তলানি বা সেন্ট্রিফিউজ করি তখন তো আমরা এর আগে দেখলাম যে তলানি বা সেন্ট্রিফিউজের ওপর ভিত্তি করে রাইবোজোমগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা ছিল ভাইয়া 80S আর একটা ছিল 70S। 70S এর মধ্যে ছিল ভাইয়া 50S আর 30S নামে দুইটা সাব ইউনিট, আর 80S এর মধ্যে ছিল ভাইয়া 60S আর 40S নামে দুইটা সাব ইউনিট।
এখন দেখো এখানে কি কি আছে, এখানে এ একটা ইউনিট আছে, বি একটা ইউনিট আছে। এখন বি ইউনিট যদি 50s হয় তাহলে বোঝাই যাচ্ছে এ হবে 30s আর পুরোটা হবে 70s। তো উপরে এ এর মান কত, এস হবে, এর মান অবশ্যই কত হবে, 30s হবে। ঠিক আছে, পরের কোশ্চেন আসি। নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে? একটু আগে ভাইয়া মানে সবার প্রথমেই পড়াইছি কোন অঙ্গাণুতে, লাইসোজোম অটোলাইসিসে সাহায্য করে। পরে দেখো দুইটা চিত্র আছে, চিত্রের এ ও বি এর বৈসাদৃশ্য কী? দেখো এ ও বি কী, এ দেখো এর মাঝে বাইরে একটা আবরণ আছে, এই যে বাইরে একটা আবরণ আছে, আবার ভিতরের যে আবরণটা আছে এটা দেখো ভিতরের দিকেই ভাঁজ। আমি বলছিলাম যদি ভিতরের কোনো আবরণ থাকে এবং ভিতরের দিকেই ভাঁজ থাকে তাহলে ওটা কী হবে ভাই, ওটা হবে ক্রিস্টি। ভাঁজ করা অংশটা হবে ক্রিস্টি, আর পুরোটাকে বলে মাইটোকন্ড্রিয়া। ক্রিস্টি কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া। এই দেখো এখানে যে প্লেটের মতো অংশ আছে, প্লেট, এগুলোকে বলে থাইলাকয়েড। এটা ল্যামেলি। আর পুরোটা তো ভাই স্টোমা। এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় ক্লোরোপ্লাস্টে। তাহলে এ ও বি এর ক্ষেত্রে বৈসাদৃশ্য কোনটি? এ ও বি এর ক্ষেত্রে বৈসাদৃশ্য হলো ভাই ক্রিস্টি। কারণ দেখো এর ভিতরে যেটা পর্দা আছে, এর ভিতরের পর্দা ভিতরের দিকে ভাগ হওয়া, এর ভিতরের পর্দা ভিতরের দিকে ভাগ হওয়া, তাদের ক্রিস্টি বলে। কিন্তু ক্লোরোপ্লাস্টে দেখো এর দুইটা পর্দা আছে, বাইরের পর্দা বাইরের মতোই আছে, ভিতরের পর্দা ভিতরের মতোই আছে। এর ভিতরের পর্দা কখনো ভিতরের দিকে ভাবে কোনো ভাঁজ হয়নি, মানে এর মধ্যে কোনো ক্রিস্টি নাই। তো এ ও বি বা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে বৈসাদৃশ্য কি? এদের মধ্যে বৈসাদৃশ্য হবে ক্রিস্টি। উভয়ের মধ্যেই ম্যাট্রিক্স আছে, উভয়ের মধ্যে এটিপি সিনথেসিস আছে, যেহেতু উভয়ই শক্তি রূপান্তরের বা শক্তি তৈরির কাজ করে, অতএব এখানে এটিপি সিনথেসিস থাকবেই, উভয়ই দ্বিস্তরী, কিন্তু উভয়ের মধ্যে ক্রিস্টি নাই। আমাদের পরের কী আছে? পরের আছে ভাইয়া নিচের কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? প্রোটিন ফ্যাক্টরি ভাইয়া রাইবোজোম। এই রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। একটা জীবের বেঁচে থাকার জন্য অবশ্যই প্রোটিন প্রয়োজন, সেটা আদিকোষ হোক বা প্রকৃতিকোষ হোক। এই জন্যই আদিকোষ এবং প্রকৃতিকোষ উভয়ের মাঝেই রাইবোজোম পাওয়া যায়, বুঝছো? রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা আদিকোষ এবং প্রকৃতিকোষ উভয়ের মাঝে অবশ্যই থাকবে, কারণ উভয়েরই প্রোটিন তৈরির প্রয়োজন হয়। তো রাইবোজোম কী করে? প্রোটিন তৈরি করে। আবার যেহেতু এটা আদিকোষ এবং প্রকৃত কোষ উভয়ই প্রয়োজন, আবার উভয়ের মাঝেই পাওয়া যায় এবং প্রকৃত কোষ উভয়ই পাওয়া যায়। তাই এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। তো কী হলো? রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা আদিকোষ প্রকৃত কোষ সব ধরনের কোষেই পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। পরের প্রশ্ন আসে, কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের যে হালকা স্তর থাকে তাকে কি বলে? ধরো এটা একটা কোষের এটা একটা কোষ গহ্বরের চারদিকে একটা পর্দা থাকে। এই পর্দা অবশ্য সাইটোপ্লাজমের পর্দা। কি হলো? এই সাইটোপ্লাজমের একটা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হয় টোনোপ্লাস্ট বা টোনোপ্লাজম। তো কী বলছে? কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কি বলে? হালকা স্তরকে বলা হয় টোনোপ্লাজম। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, জীবনের ভৌত ভিত্তি কী? জীবনের ভৌত ভিত্তি ভাইয়া জীবনের
জীবনের ভিত্তি হয় প্রোটোপ্লাজম। আর তোমার বই এই চ্যাপ্টার প্রথমের দিকে বলা আছে যে তথ্যের ভিত্তি হলো কোষঝিল্লি। কোষঝিল্লির আরও কিছু নাম বলছিলাম আমি ভাইয়া, ক্লাসের প্রথমে আমি কোষঝিল্লির আরও কিছু নাম বলছিলাম, যেমন প্লাজমালেমা, বা সেল মেমব্রেন। তো এখানে কী হবে ভাই, এটা হবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি, ভৌত ভিত্তি, আর তথ্যের ভিত্তি হলো প্লাজমালেমা বা কোষঝিল্লি। পরে কোশ্চেনে আসি, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের কোষ বিভাজনের সময় অ্যানাফেজ দশায় ইংরেজি কোন অক্ষরের মতো দেখা যায়? ভাই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের অনেক কিছু আকার হয়, যেমন দেখো ভাই প্রথমে মেটাসেন্ট্রিকে আসি। এটা দেখো, এটা একটা ধরো ক্রোমোজোমের বাহু, এটা একটা ক্রোমোজোমের বাহু। দেখো যখন সেন্ট্রিওল যখন মাঝখানে থাকবে তখন এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। যখন এটা একটু সাইডে থাকবে, মানে পুরো সমান ভাগে থাকবে না, তখন এদের মতো দেখা যাবে, ভি আকৃতির। তখন এটাকে বলবে সাব মেটাসেন্ট্রিক। তারপর যখন একদম দূরের দিকে যাবে, তো দূরের দিকে, তখন এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর যখন একদম অন্য প্রান্তে চলে যাবে তখন এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। ঠিক আছে ভাই, দেখো এটা কিসের মতো দেখা যাচ্ছে, এটা এলের মতো দেখা যাচ্ছে না, এই জন্য এটাকে বলে এল আকৃতির। পরেরটা কিসের মতো দেখা যাচ্ছে, পরেরটা দেখা যাচ্ছে এখানে একদম জের মতো, এই জন্য এটা কি জে আকৃতির। আর ক্রোমোজোমটা একদম টেলোসেন্ট্রিকে কি আয়ের মতো দেখা যাচ্ছে, এই জন্য এটা আই আকৃতির। তো কী ছিল ব্যাস, ক্রোমোজোম অ্যানাফেজ দশায় যদি একদম মাঝখানে থাকে, মেটা মানে মাঝ, যদি মাঝখানে থাকে তখন এটা হবে ভি আকৃতির। যদি একদম মাঝখানে চেয়ে একটু সরে আসে তো সাবমেটাসেন্ট্রিক, তো এটা হবে এল আকৃতির। যদি একেবারে প্রায় কাছাকাছি চলে যায় শেষের দিকে তাহলে ওটা হবে অ্যাক্রোসেন্ট্রিক যা জে আকৃতির। আর একদম যদি শেষের দিকে চলে যায় তখন সেটা হবে ভাই আই আকৃতির, একে বলা হয় টেলোসেন্ট্রিক। কেউ সাবমেটাসেন্ট্রিক অবশ্যই কী হবে এল আকৃতির। বলছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের এনাফেজ দশায় ইংরেজি কোন অক্ষরের মতো আকৃতি ধারণ করে, ওটা হবে এল। ঠিক আছে, মধ্যপদ্মায় অধিক পরিমাণে কী থাকে, আসলে এটা একটা বোর্ড কোশ্চেন, যদি বোর্ড কোশ্চেনটাই ভুল আছে। মধ্যপদ্মা, এটা কিসের মধ্যপদ্মা ভাই, এটা হলো কোষ প্রাচীরের মধ্যপদ্মা। কোষ প্রাচীরের মধ্যপদ্মা, কারণ মধ্যপদ্মা তো আমাদের সাইটোপ্লাজমে অনেক অঙ্গাণুতেই থাকে। এখানে কোন অঙ্গাণুটার মধ্যে মধ্যপদ্মার কথা বলা হয়েছে, এখানে কোষ প্রাচীরের মধ্যপদ্মা। কোষ প্রাচীরের মধ্যপদ্মা হয় কি অনেক ধরনের অনেক পেকটিক অ্যাসিড থাকে, অনেক পেকটিক অ্যাসিড থাকার কারণে এটা অনেকটা তরলের মতো হয়। অনেকটা তরলের মতো হয়, ঠিক আছে। পেকটিক অ্যাসিড কী করে, জিনিসটাকে তরলের মতো করে। তো মধ্যপাতে অধিক পরিমাণে কী থাকে, মধ্যপাতে অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড।
পরের প্রশ্ন কি আছে, কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ নয়? ঝিল্লিবদ্ধ, মোটামুটি এই জিনিসটা ইম্পর্টেন্ট ভাই, যে ঝিল্লিবদ্ধ। আমাদের সাইটোপ্লাজমে যতগুলো অঙ্গাণু আছে ওই অঙ্গাণুগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। সাইটোপ্লাজমিক অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু প্রথম ভাগ হলো ঝিল্লিবিহীন, ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো কি এদের বাইরে কোনো এক্সট্রা কোনো ঝিল্লি থাকে না, এই জন্য এদেরকে বলা হয় ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর উদাহরণ ভাবে তোমাকে মনে রাখতে হবে। ঝিল্লিবিহীন অঙ্গাণুর উদাহরণ তুমি একটা নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো, যে প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা। তোমার একটা মামা আছে যার নাম প্রথম, উনি মামাদের মধ্যে সেরা, তো প্রথম মামাই সেরা। পথে ভাই প্রোটিওজম, মামার প্রথম মতে মাইক্রোটিউবিউল, মামার দ্বিতীয় মতে মাইক্রোফিলামেন্ট। আর সেরাতে সেন্ট্রিওল। হ্যাঁ, তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো ভাই কী কী হলো? ঝিল্লিবিহীন অঙ্গাণু হলো প্রোটিওজোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর সেন্ট্রিওল। আর আমরা সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণুকে কয়টা ভাগে ভাগ করছিলাম? দুইটা ভাগে ভাগ করছিলাম। আর একটা তাহলে কী হবে? এটা তো ঝিল্লিবিহীন হয়, ওটা হবে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। তো ভাই আমাদেরকে কষ্ট করে আবার ঝিল্লিযুক্ত অঙ্গাণু মনে রাখতে হবে? অবশ্যই না। আমরা যদি ঝিল্লিবিহীন অঙ্গাণুটা মুখস্থ করি তাহলে বাকিগুলো সবগুলো কী হবে? ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আমরা চালাক, আমরা পরেগুলো মুখস্থ করবো না, ঠিক আছে? বাকি সব সাইটোপ্লাজমের এই কয়েকটা বাদায় বাকি সবগুলো কি ঝিল্লিযুক্ত অঙ্গাণু। কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণু যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়? দেখো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বা ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? প্রোটিওজোম আছে? নাই। সরি, আর একটা গেছে ভাইয়া, এটা সেরাতে সেন্ট্রিওল আর রতে রাইবোজোম। তাহলে কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয় বা ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা হবে? রাইবোজোম হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটি? রাইবোজোমে ভাইয়া দুই ধরনের রাসায়নিক উপাদান থাকে। যেহেতু এটি প্রোটিন তৈরি করবে অবশ্যই, তাহলে এর মধ্যে প্রোটিন অবশ্যই থাকবে। আর এর মাঝে ভাইয়া থাকে আরএনএ। রাইবোজোমে থাকে রাইবোজোম, এর গাঠনিক উপাদানে থাকে এক প্রোটিন প্লাস রাইবোজোম। একটু অনুপাতটা একটু ভাই কষ্ট করে মনে রাখতে হবে, এটার আবার সমস্যা করতেছে। হ্যাঁ, রাইবোজোম, প্রোটিন আর রাইবোজোমের অনুপাত কত ভাই? 1:1। তো রাইবোজোমের মধ্যে কী কী থাকে? প্রোটিন থাকে, রাইবোজোমের মধ্যে থাকে প্রোটিন থাকে এবং আরএনএ থাকে। প্রোটিন এবং আরএনএর অনুপাত কত? প্রোটিন এবং আরএনএর অনুপাত হলো 1:1। আজকে কেন জানি অনেক ভুল হচ্ছে, বুঝতে পারতেছি না। পরের প্রশ্ন আছে আমাদের, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? দেখো, মাইটোকন্ড্রিয়া প্রথমে আবিষ্কার করেন একজন বিজ্ঞানী। উনি আবিষ্কার করেন ভাইয়া পেশিতে, জীবের যে পেশি আছে বা মাংস আছে, মাংসপেশিতে আবিষ্কার করেন। আর মাংসপেশি রিলেটেড সব কিছুকে বলা হয় ভাইয়া সার্কো। যেমন মাংসপেশির যে মাতৃকা থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজম। আবার মাংসপেশির যে আবরণটা থাকে ওই আবরণটাকে বলা হয় সার্কোলেমা। ওই জন্যে কি মাংসপেশির রিলেটেড সব কিছুকে বলা হয় সার্কো। যেহেতু প্রথম আবিষ্কার করা হয়
এটা মাংসপেশিতে, ওই জন্য প্রথম এটার নাম দেওয়া হয় সার্কোসোম। তো মাইটোকন্ড্রিয়ার প্রথম নাম হলো সার্কোসোম। তারপরে আরেকজন বিজ্ঞানী বিজ্ঞানী সম্ভবত ফ্লেমিং, উনি মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেন সূত্রাকার। উনি সূত্রাকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, এজন্যই তিনি এই মাইটোকন্ড্রিয়াতে দাম দেন হল ফিলা মানে সূত্র। ঠিক আছে, তো আমরা মাইটোকন্ড্রিয়ার কয়টা নাম পেলাম? 2টা, সার্কোজোম আর ফিলা। আবার আরেকজন বিজ্ঞানী এর নাম দেন বায়োপ্লাস্ট। যেহেতু এটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মাঝেই থাকে, তাহলে এটাকে বলা হয় বায়োপ্লাস্ট। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কী কী আছে, সার্কোজোম, ফিলা। প্রথমে যেহেতু এটি মাংসপেশিতে আবিষ্কার হয়েছিল, তাহলে এটা সার্কোজোম অবশ্যই হবে। আবার বিজ্ঞানী ফ্লেমিং এটা সূত্রাকার আবিষ্কার করে, এজন্য এর নাম ফিলা হয়। ঠিক আছে, তারপর এটা যেহেতু উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মাঝেই পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় বায়োব্লাস্ট। কিন্তু অনেকে মনে করতে পারে আবার মাইটোকন্ড্রিয়া আর মাইটোব্লাস্ট যেহেতু দুটি একসঙ্গে নাম, তাহলে অবশ্যই মানে এরকম একটা নাম হবেই, যেহেতু মাইটো আছে অবশ্যই মাইটোকন্ড্রিয়ার এইটা নাম হবেই। কিন্তু সত্যি কথা কি, এটা নাম না, মাইটোকন্ড্রিয়ার মাইটোব্লাস্ট নামে কোনো নাম নাই। তাহলে কি হবে? উত্তর হবে মাইটোব্লাস্ট, কারণ মাইটোকন্ড্রিয়ার অন্যান্য নামের মধ্যে সার্কোজোম আছে, ফিলা আছে, বায়োব্লাস্ট আছে, তবে মাইটোব্লাস্ট নাই। পরের কোশ্চেন আছে, প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সংখ্যা মোট কতটি? জীবকোষে মানে উদ্ভিদ প্রাণী সব মিলিয়ে, বুঝছো, অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় মোট 28টি। অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় মোট 28টি, তবে 28টির মধ্যে 28টি প্রোটিন গঠন করে না। আমরা জানি প্রোটিন কী দিয়ে তৈরি, আমরা জানি প্রোটিন তৈরি অ্যামিনো অ্যাসিড দিয়ে। এই জন্যই আমরা যখন প্রোটিন খাবার গ্রহণ করি, তখন সেটা পরিপাকের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, তবে অ্যামিনো অ্যাসিড আছে মোট 28টি। এই 28টির মধ্যে 28টি কিন্তু প্রোটিন গঠনে সাহায্য করে না। এর মাঝে কেবলমাত্র 20টি অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন গঠনে সাহায্য করে। এর মাঝে 20টি অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে সাহায্য করে, প্রোটিন গঠন করে। ঠিক আছে, তাহলে বলছে জীবকোষে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড মোট কতটি? প্রোটিন গঠনকারী যেহেতু বলছে, প্রোটিন গঠনকারী মোট 20টি। কিন্তু যদি বলতো মোট অ্যামিনো অ্যাসিড কতটি, তাহলে কিন্তু ওটাতে হয়তো 28টি। ঠিক আছে, পরের কোশ্চেন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া কী বলে? আমি বলছি ডিএনএ থেকে এমআরএনএ বা যে কোনো আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এটা সেন্ট্রাল ডগমা অফ লাইফে আলোচনা করছে। পরের কোশ্চেন আছে, ডিএনএ আর মনোমার কাকে বলে? মনোমার কি? যখন কোনো একটা বৃহৎ অণু ছোট ছোট অনেকগুলো অণু নিয়ে গঠিত হয়, তখন বৃহৎ অণুটাকে বলা হয় পলিমার, এবং ওই ছোট ছোট অণুগুলোকে বলা হয় কি? মনোমার। যেমন পলিথিনের মনোমার, পলিথিন একটি বৃহৎ অণু, পলিথিনের মনোমার সমান পলিইথিন। দেখো, পলিথিনকে আমরা ভাঙলে পাই পলিইথিন। পলি মানে অনেকগুলো ইথিন যুক্ত হয়ে গঠন করবে কি? পলিথিন। এই জন্য পলিথিনের মনোমার হলো ইথিন। এন সংখ্যক ইথিন ধরলাম যুক্ত হয়ে পলিথিন তৈরি করবে, এই জন্য পলিথিনের মনোমার হবে ইথিন। তেমনি অনেকগুলো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড অনেকগুলো যুক্ত হয়ে তৈরি করে হলো ডিএনএ। ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অনেকগুলো
ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। অনেকগুলো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড মিলে তৈরি করে ভাইয়া ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে আমরা বলতে পারি ভাই এটা একটা পলিমার, যেহেতু একটা বিশাল অণু। আর অনেকগুলো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড মিলে তৈরি করে কি একটি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো এটা কী হবে? এটা হবে মনোমার, কারণ অনেকগুলো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড মিলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড গঠন করছে, মনোমার। একইভাবে ভাইয়া আরএনএ কে আমরা ভাঙলে পাই, আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড এটা একটা অবশ্যই পলিমার, মানে বৃহৎ অণু। এই বৃহৎ অণু কী দিয়ে তৈরি? রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। অতএব এটা কী হবে? এটা হবে ভাই মনোমার। তবে আরএনএ এর মনোমার কি? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আশা করি বুঝতে পারছো। তো ডিএনএ এর মনোমারকে কী বলে? ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আর রাইবোনিউক্লিওটাইড ছিল ভাইয়া আরএনএ এর মনোমার। ঠিক আছে? পরের কোশ্চেন আছে, কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? আমি বলছিলাম যে ডিএনএ বহনকারী অঙ্গাণু হবে এন্ডোসিম্বাইন অঙ্গগুলো, কারণ এন্ডোসিম্বাইন অঙ্গগুলো এক সময় যেহেতু আলাদা আলাদা পৃথকভাবে ব্যাকটেরিয়া ছিল। মাইটোকন্ড্রিয়া ছিল একটি শাসনিক ব্যাকটেরিয়া এবং ক্লোরোপ্লাস্ট ছিল একটি সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া। যেহেতু এর আদিকোষী ব্যাকটেরিয়া ছিল, তাই এদের মাঝে প্রথম থাকবে ভাইয়া বৃত্তাকার ডিএনএ, এন্ডোসিম্বাইন অঙ্গাণু, বৃত্তাকার ডিএনএ। আরেকটা থাকবে ভাইয়া রাইবোজোম, যেহেতু এরা মানে আদিকোষী, রাইবোজোম, হ্যাঁ, যেহেতু এরা আদিকোষী তাই এদের মাঝে থাকবে 70S। তো এন্ডোসিম্বাইন অঙ্গগুলো কী কী? একটা হলো মাইটোকন্ড্রিয়া, আর একটা হলো ক্লোরোপ্লাস্ট। তো আমাদের জীবদেহের মধ্যে কোন কোন অঙ্গাণুর মধ্যে বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম থাকবে? 1 নম্বর হলো ভাই মাইটোকন্ড্রিয়া, আর 2 নম্বর থাকবে হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে কোনটা হবে? নিচে কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? ডিএনএ বহনকারী অঙ্গাণু হবে অবশ্যই মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, পরের প্রশ্নে আছে, আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোথায়? আসলে এই পড়াটা তোমাদের যখন তোমরা এডমিশনের সময় শর্ট সিলেবাসের বাইরে পড়বা, তখন শৈবালে তুমি অনেক পাবা। শৈবালের মধ্যে অনেকগুলো শৈবাল আছে যাদের এই ক্লোরোপ্লাস্টের আকৃতির ভিন্নতার উপর ভিত্তি করে এদের অনেকভাবে ভাগ করা যায়। যেমন প্রথমে আছে ভাইয়া আংটি আকৃতির। আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট। আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় উলোথ্রিক্স নামক একটা শৈবালে। একটা শৈবাল আছে যার নাম উলোথ্রিক্স। এ ধরনের উলোথ্রিক্সে কী বলি ক্লোরোপ্লাস্টটা পাওয়া যায়, সেটা হলো আংটি আকৃতির। তারপর আছে ভাইয়া সর্পিলাকার। সর্পিলাকার যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় সেটা হলো স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা, দেখো স্পাইরোগাইরাতে বেশ এস আছে। আবার স্নেক মানে সাপ না, সাপও সর্পিলাকার না। স্পাইরোগাইরাতেও এস আছে, সাপেও এস আছে। স্পাইরোগাইরার স্নেক অনেকটা ভাইয়া মানে একই রকম, এই জন্য সর্পিলাকার কী হবে? সর্পিলাকার হবে স্পাইরোগাইরা। নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। তারপর 3 নম্বর আছে, 3 নম্বর আমরা পাই জালিকাকার।
জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ওইডোগোনিয়ামে। আরেকটা আছে ভাইয়া যেটা হলো গোলাকার, পাই পিটোফোরা। পিট মানে ভাইয়া গর্ত, গর্ত গোল না, পিট মানে গর্ত হলো গোল। অতএব পিটোফোরাতে যেসব ক্লোরোপ্লাস্ট থাকবে সেগুলো হবে গোলাকার। আর একটা আছে ভাইয়া জিগনেমা, এটা হলো তারকা আকৃতির, তারার মতো। তারকা আকৃতির ক্লোরোপ্লাস্ট, তারা কি তারা ঝিকমিক করে না ভাইয়া, তা ঝিকমিক করে, ওটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে জিগনেমা বা ঝিকমিক তারকা আকৃতির। ঠিক আছে, তো এখানে কি বলছে, আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় নিচের কোনটিতে, আংটি আকৃতির কত ক্লোরোপ্লাস্ট আমি পড়াইছি, উলোথ্রিক্সে। ঠিক আছে ভাইয়া, ওইডোগোনিয়ামে কী ছিল, ওইডোগোনিয়ামে ছিল ভাইয়া জালিকাকার। স্পাইরোগাইরাতে এস আছে, স্নেগিয়েস আছে, অতএব স্পাইরোগাইরা হলো সর্পিলাকার, অতএব সর্পিলাকার হলো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় স্পাইরোগাইরাতে। ঠিক আছে, হ্যাঁ, আজকের মতো ভাই এই পর্যন্তই পড়াশোনা ছিল। থ্যাংকস আ লট। Thanks a lot for staying with us. Best of luck. For your exam, ভাইয়া বেশি কিন্তু এক্সামের সময় নেই, আশা করি সিনসিয়ারলি পড়বা, বেশি সময় নষ্ট করবো না। ঠিক আছে ভাইয়া, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।